এ পর্যায়ে শাখাত হোসেন শান্ত, একটা খবর আপনি নিশ্চয়ই দেখেছেন। আমরা যে দিনটা ফেলে এলাম সেই দিনে আইডিইবি মাল্টিপারপাস হলে জাতীয় উলামা মাসেক কনভেনশন হতে বক্তারা কথা বলছিলেন এবং মোটা দাগে যেটা বোঝা গেল যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা সায়েদ আবু আলা মওদুদির মতাদর্শের বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন এবং তারা মোটামুটিভাবে তিনটি বিষয়ে বলেছেন। এক হচ্ছে হিজবুত তাওহীদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, সংসদে 500 শ্রম আইন বাতিল করতে হবে এবং জামাতের যে আকিদা বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের এটাকে সংরক্ষণ করতে হবে, কিন্তু প্রচলিত যে জামাত ইসলামী তাদের ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। স্পেশালি মতাদর্শ শব্দটা প্রয়োগ করা হয়েছে যে জামাতের মতাদর্শের বিষয়ে সতর্ক থাকতে হবে, যেক্ষেত্রে জামাত ইসলামের অনেক এমপি আছে পার্লামেন্টে, তারা এখন প্রধান বিরোধী দলের মধ্যে আছে। কি বলবেন আসলে? জামায়াত ইসলামীর মতাদর্শ না বলে যদি তাদের মত বলে অথবা জামাতের আদর্শ, তারা একটা রাজনৈতিক দল, কিন্তু যখন ইসলাম যোগ করে জামায়াত ইসলামীর আদর্শ ইসলামিক আদর্শের সঙ্গে জামায়াত মিলাতে যায়, আপত্তিটা তখন আসে। দেখেন, বাংলাদেশে প্রচলিত ধারা রাজনৈতিক দলগুলো সবারই নানান রকমের ব্যত্যয় আছে, সেটার সমালোচনা একরকম। আর যখন আপনি ইসলামের নাম নিয়ে ইসলামিক আদর্শের রাজনীতি করবেন, এই রকম প্রচারণা নিয়ে সামনে গিয়ে আপনি ইসলামের ধারে কাছেও থাকবেন না। আপনি ভেস্তের টিকিট বিক্রি করতে যাবেন নির্বাচন আসলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করবার জন্য। আপনার দলের এমপি একটা নাবালিকা মেয়েকে তার পদের পাওয়ারকে এক্সপ্লয়েট করে চাকরি পাওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ফিজিক্যাল রিলেশনে যেতে বাধ্য করবে, এই পর্যায়ে যাবে। আপনার দলের নেতারা আপনি দেখেন গত 2-3 মাসে কি পরিমাণ ধর্ষণের অভিযোগ এসেছে এই দলের নেতাদের বিরুদ্ধে, যারা প্রেগনেন্ট করে গর্ভপাত করানোর মতো ঘটনা ঘটিয়েছে। দল তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে অনেক ক্ষেত্রে। তাদের নেতারা ইসলামের কথা বলে, মানে কল্যাণমুখী রাষ্ট্রের কথা বলে, মানবিক কথা বলে, কিন্তু তাদের নেতা এমপিরা নিজের মেয়ের নাম 2 বার লিখে 20,000 টাকা করে সরকারি অনুদানের টাকা নিতে দ্বিধা করে না। তাদের নেতারা মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীর জন্য পাঠানো একটি সাইকেলকে নিজের নাতির নামে, ছেলের ইনকাম নেই অথবা এটা নাতি প্রাপ্য হতে পারে মনে করে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তিনি এটা নিয়ে যেতে পারেন। যাদের নেতারা ইমাম মুয়াজ্জিনদের জন্য সরকারের যে এই ঈদ রোজার মধ্যে তাদের যে সম্মানী ভাতা দিয়েছে, সেখানে জালিয়াতি করে নিজের দলের নেতারা নেয়। এই জিনিসগুলো, হ্যাঁ, আপনি এখন জামাতের যারা তারা এই প্রশ্নটা করে, এটা কি বিএনপিতে নেই, এটা কি অন্য দলে নেই, শুধু জামাতকে বলেন কেন? জামায়াতকে নিয়ে কথাগুলা বেশি আসছে, কারণ হলো তার ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে। এবং হেফাজতে ইসলাম যে মতাদর্শের কথা বলেছে সেটা মওদুদী সাহেবের যে মতাদর্শিক ধারা সেটাকে মিন করেছে, কিন্তু আমি মনে করি জামায়াত ইসলামের থেকে ইসলামকে বাদ দিতে হবে। তাহলে প্রচলিত ধারা রাজনৈতিক দল হিসেবে যা তাদের যে আদর্শিক অবস্থান বা মতাদর্শ, সেটাকে আমরা অ্যাড্রেস করবো, এটা নিয়ে কথা বলবো। কিন্তু তাদের নামের সঙ্গে যদি ইসলাম থাকে এবং ইসলামের নাম নিয়ে ওই আদর্শ বাস্তবায়নের কথা বলে, সেটাকে আমরা প্রতারণা ছাড়া অন্য কিছু আর ভাবতেই পারি না। ফলে হেফাজতে ইসলামের যে কথা, মওদুদীর যে মতাদর্শের কথা বলেছে সেইটা, এবং প্রচলিত রাজনৈতিক মতাদর্শের দিক থেকে জামাত ইসলামের যে কার্যক্রম এবং যে প্রচারণা, তার মধ্যে যে যোজন যোজন ফারাক, এটা কোনোটাই জামাতকে এদেশের সাধারণ মানুষের জন্য অ্যাকসেপ্টেবল কোনো লিমিটে রাখে নাই। 71-এর বিষয়টা তো আছেই, তারপরে এখনকার প্রেক্ষিত এই বিষয়গুলো জামাতকে ভেবে দেখতে হবে। আচ্ছা, আমি একটু ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ আপনার মতামত দেবো এবং মোস্তফা আকমল আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমি একটু শুরুতে একটু জেনে নিতে চাই, ফয়সাল পারভেজ, আমরা প্রায় শুনি কওমি আলেমরা আসলে এভাবেই জামাতের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। হেফাজতের আমির তৃণমূলের নির্বাচনের আগে খুব মানে কোট করে বলছিলেন যে জামাত থেকে দূরে থাকতে হবে ইত্যাদি ইত্যাদি, এবং আমরা দেখতে পেলাম যে এখন তো তারা স্পষ্ট করে বলেছে যে জামাতের যে আকিদা, যে বিশ্বাস, যেভাবে তারা কাজ করে, সেই সমস্ত জায়গা থেকে সমস্ত ইসলামপন্থী দলগুলোকে একটু দূরে থাকতে হবে এবং জামাতে ইসলামের নেতৃত্বে কোনো ইসলামপন্থী দলগুলো ঐক্যও হতে পারে না, এটাও কওমি আলেমরা বলছে। বিরোধটা আসলে কি নিয়ে, কোথায় গিয়ে আসলে তারা আপনাদের ব্যাপারে সতর্ক থাকতে বলছে? জি, ধন্যবাদ আপনাকে। যারা আসলে জামাত ইসলামের জন্মলগ্ন থেকেই এই এক ধরনের আলেমদের একটা বিরোধিতা পেয়ে আসছে, বাট যারা আপনার এই বিরোধিতা করছে তারা কি অর্গানাইজ? আপনি দেখেন
এই যে হেফাজত ইসলামের অধীনে, আমি কারো সমালোচনা করছি না, কিন্তু আজকে থেকে ছোট ছোট অনেক রাজনৈতিক দল আছে, মাদ্রাসা কেন্দ্রিক একটা রাজনৈতিক দল, জি। একটা জেলা কেন্দ্রিক একটা রাজনৈতিক দল। এর কারণটা কি? কারণটা হলো তারা ইউনাইটেড না, তারা অর্গানাইজ না। ছোটখাটো মতানৈক্যের কারণে কিন্তু তারা ডিভাইড হয়ে গেছে, অসংখ্য দল তৈরি হয়েছে। এবং তারা এবার আওয়ামী লীগের কঠিন সময়ে যখন জামাতের লোকজন লক্ষাধিক উপর মামলা খেয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে গিয়েছে, আর কয়েক শতাধিক আপনার আওয়ামী লীগের হাতে নিহত হয়েছে, অনেকে শাহাদাত বরণ করেছেন, ফাঁসির দড়িতে ঝুলেছেন, তখনও কিন্তু জামাতের বিরুদ্ধে এই ধরনের ফতোয়া আমরা দেখেছি। এই ধরনের ফতোয়া দেখেছি, জামাত থেকে দূরে থাকতে হবে, জামাত ইসলাম না, একে আলেমদের কেন? কাছ থেকে মানে এর এসেছে, প্রশ্ন হচ্ছে কেন? আবার রাজনীতিবিদদের কাছ থেকে এসেছে। তো এটা দেখেন, জামাত ইসলামের মধ্যে পলিটিক্যাল ইসলাম বলি আর ইসলামিক মুভমেন্ট বলি, একাডেমিতে পলিটিক্যাল ইসলাম বলে, বাট ইসলামিক মুভমেন্ট এটা বিশ্বব্যাপী কিন্তু সব জায়গায় রাজনৈতিক দলগুলো আছে। আপনার গোটা দুনিয়ার মোরলেস সব কান্ট্রিগুলোতে আছে, কোথাও সোশ্যাল অর্গানাইজেশন হিসেবে, কোথাও পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে। কিন্তু সব জায়গায় থেকে কিন্তু তারা স্ট্রাগল বা ক্রাইসিস ফেস করছে, এটা স্বাভাবিক, আপনি কি এটাকে ইগনোর করতে পারবেন না। বাট আজকে আলেমরা কেন করে? আপনি দেখেন তো, যে আলেমরা আজকে জামাত ইসলামের বিপক্ষে কথা বলছে, আবার কিন্তু আলেমদের একটা অংশ কিন্তু জামাতের সাথে আসছে এবং জামাতের সাথে একসাথে হয়ে নির্বাচন করছে, জামাতের থেকে 50টা আসন ছেড়ে দিয়েছে, আরো কিছু দলে যারা ছাড়তে চেয়েছিল তারা চলে গিয়েছে, এবং কিছু এমপি কিন্তু আমাদের সমর্থন এমপিও হয়েছে এবং একসাথে কাজ করছে, আবার চলেও গেছে, হয়তো ভবিষ্যতে চলে যেতে পারে, আবার অনেকে আসতেও পারে। তো এই যাওয়া আসার সমালোচনা কিন্তু রাজনীতির একটা অংশ মনে করে, আছে বেশি কিছু না। আর মাওলানা মওদুদী বিষয়টি যে কথাটা বলা হয় মওদুদীকে নিয়ে, দেখেন মতবাদ, আমি তো নিজেও জামাত ইসলাম করি, আমি জামাতের এমপি প্রার্থী ছিলাম, ইলেকশন করেছি। ডক্টর ফয়সাল পারভেজ, আমরা যদি কওমি আলেমদের যে লেন্স, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গা থেকে বের হয়ে সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, যেটা একটু আগে শাকাত হোসেন শান্ত বলছিলেন, যে জামাত ইসলামের শেষে যে ইসলাম শব্দটা আছে, প্রচলিত রাজনীতি করছে, সে রাজনীতিটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ অনেক অনেক ধরনের ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো বিতর্ক তৈরি করছে, এবং এটা আসলে জামাতে ইসলাম, সেই ইসলাম সে সাথে আসলে যায় না, ব্যাপারটা এরকম আর কি। জি। না, ডক্টর শাহিন তো তার মতামত দিয়েছে, সে দিতেই পারে, বাট দেখেন এরকম রাজনৈতিক দল বিশ্বব্যাপী আছে এবং সব জায়গায় তারা কাজ করছে। জামাত কি চায়? জামাত চায় যে একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে চায়, তার আলোকে তার মেন পাওয়ার ডেভেলপ করার চেষ্টা করছে এবং ইসলামের আদর্শকে তার প্রায়োরিটি দিচ্ছে। এবং আমরা কি করতে চাই, গত ইলেকশনে কিন্তু সেটা আমরা বলেছি এবং দেখিয়েছি, জনগণের একটা বড় সমর্থন আমরা পেয়েছি। কিন্তু বাট দেখেন, মানুষ তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমরা চেষ্টা করছি। আমাদের আমাদের ছোট্ট একটা প্রবলেম দেখেন, এই যে ছোট বড় অনেক সমস্যা তো মানুষের হতেই পারে। তো এই যে একটা এমপির যে একটা ঘটনা ঘটলো, এরপরে কিন্তু আমরা দেখেছি সরকারি দলে একজন প্রতিমন্ত্রীর ঘটনা ঘটেছে, একজন এমপির ঘটনা ঘটেছে, এটা নিয়ে আমরা মিডিয়া কথা বলার সাহস পাই নাই, কিংবা এটাকে ফোকাস করার সাহস পায় না। আজকে ছোট ছোট যে বিষয়গুলো আসছে, প্রতিনিয়ত ঘটনা ঘটছে, বাট মানুষের সমাজ হওয়ার কারণে অনেক অনেক সময় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ঘটে যায় কিংবা কাঙ্ক্ষিতভাবে ঘটে যায়, এটাকে ইগনোর করা থাকে না। বাট জামাতের জায়গাটা হলো, এই প্র্যাকটিস জায়গাটা হলো, কেউ ভুল করলে শাস্তি যেমন শাস্তি পায় শুধুমাত্র এর মাধ্যমে নয়, এট দ্য সেম টাইম প্র্যাকটিক্যাল শাস্তি পায়, ঠিক তেমনি এটাকে প্রোটেক্ট করার জন্য তার চেষ্টা করে থাকে। এটা হলো জামাতের ডিফারেন্সটা এই জায়গাতে। আপনি দেখেন অন্য নেতা কর্মীরা তো অনেক অপকর্মে লিপ্ত হয়েছে, কয়েকজনকে বহিষ্কার করেছে, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে, বহিষ্কার করার সাহস পেয়েছে। তারপর আপনি বলছেন জামাতের মধ্যে যে ধরনের স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে, আমি একটা ছোট্ট একটা মানুষের সমস্যা বলতে, আমরা তো মানুষ হিসেবে তো এগুলোকে করতে পারবো না। বুঝতে পারছি, বুঝতে পারছি, না, হেও করা না, আপনার কথা ঠিক আছে, মানলাম, কিন্তু ধরেন একজন সাধারণ মানুষ যে অপরাধটা করে, একটা নারী সংক্রান্ত একটা অগ্রহণযোগ্য আচরণ করে, সেটা আর একজন আলেম বা মসজিদের ইমাম যখন করে, দুইটা অপরাধের মাত্রায় দুইটাই অপরাধ, আইনি ভাষায় দুইটার অপরাধ সমান, বিচার এক। কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিতে বা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যখন একজন আলেম বা ইমাম সাহেব করেন, তখন এটা সামাজিকভাবে নিন্দনীয় বেশি হয়। আপনারা তো ইসলামের নাম নিয়ে করছেন, এবং আপনি বলেন তো, আপনাদের দলটার উপরে হঠাৎ কি ঘটলো যে শয়তান ঝাঁপিয়ে পড়লো? আপনাদের আমির বলছেন যে আপনাদের দলের উপর শয়তান ঝাঁপিয়ে পড়েছে, এ থেকে সতর্ক থাকার জন্য আহ্বান আমিরকে জানাতে হচ্ছে। এই দলটার উপর আল্লাহর কি এমন ইয়ে পড়লো যে শয়তান ঝাঁপিয়ে পড়লো দলটার উপরে? একটু শুনি। হ্যাঁ, দেখেন, শয়তান তো শুধু জামাতের উপর ঝাঁপিয়ে পড়ে না, শয়তান সবার উপর ঝাঁপিয়ে পড়ে। আর আপনি যার কথা বলছেন, তিনি একজন আলেম না, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন, এবং সে জামাত ইসলামে আসছে এবং সে ঘটনা ঘটছে, এবং তিনি আগে পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি সেদিকে যাচ্ছি না, এই ধরনের অনেক ব্যাখ্যা আছে। বাট মূল বিষয়টা হলো জামাত, দেখেন এই যে জামাত একটা ইসলামী ব্যাংক আছে,
বাংলাদেশের স্ট্রাকচারের সুদের প্র্যাকটিসের মধ্য থেকে ইসলামী ব্যাংক জামাত চেষ্টা করছে সবচেয়ে ভালো কিভাবে করা যায় এটা জামাত প্র্যাকটিস করছে। ঠিক তেমনি জামাত যে ওয়েলফেয়ার স্টেটটা করতে চায়, আমাদের মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। এবং জামাতের মতো যে রাজনৈতিক দলগুলো দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রগুলোতে ক্ষমতায় এসেছে, তারা চেষ্টা করছে তার রাষ্ট্রগুলোকে অ্যাকোমোডেট করা। মালয়েশিয়ার কথা বলেন, ইন্দোনেশিয়ার কথা বলেন, টার্কির কথা বলেন, তারা কিন্তু চেষ্টা করছে এই পলিটিক্যাল এই অ্যাড্রেস নিয়েই, এই ইসলামিক অ্যাড্রেস নিয়েই কিংবা সবাইকে একটা ইনক্লুসিভ কাজ করার চেষ্টা করছে। এবং দুনিয়ায় কিন্তু নন মুসলিম কান্ট্রিগুলোতে অনেকে আছে যে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করে। জামাত সেই জায়গাতে চেষ্টা করছে এবং অনেক জায়গাতে দেখবেন দুনিয়াতে অনেক ইসলামিক দলগুলো সাকসেস হয়েছে। এবং আমরা বিশ্বাস করি জামাত ইসলাম, আপনি বলেছেন যে এই ইসলাম থাকলে জনগণের সমর্থন পাবে না, বিষয়টা এরকম নয়। আমি একটু মুস্তাফা ফয়সাল, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে জামাত এখন সংসদে তাদের নিজস্ব 68 এবং জোট মিলিয়ে তারা হচ্ছে 77টি আসনের প্রতিনিধিত্ব করছে। জামাত কি রাজনীতিকে বেশি প্রায়োরিটি দেয় না ধর্মকে? যদি জামাত ইসলামপন্থী দল হয়ে থাকে এবং ইসলামী আকিদা বা নিয়ম নীতি মেনটেন করে থাকে, তাহলে জামাতের যে হিন্দু শাখা এবং একজন হিন্দু লোককে যে নমিনেশন দেয়া খুলনায়, সেটা কি ইসলাম অ্যাকসেপ্ট করে কিনা? কেন আপনি যদি ইসলামের ইতিহাস দেখেন এবং মুসলিম ইতিহাস দেখেন, ইসলামের ইতিহাস এবং মুসলিম ইতিহাস সব জায়গাতেই দেখবেন কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নন মুসলিমদের একটা পার্টিসিপেশন সেখানে ছিল। এবং এটা খেলাফার সময় ছিল, খেলাফা রাশিদার সময় ছিল, এবং পরবর্তীতে এগুলো আসছে। আপনার ওসমানী বলি, অটোমান বলি, এই সব জায়গাতে কিন্তু আপনার নন মুসলিমদের একটা পার্টিসিপেশন ছিল ইসলামের রাষ্ট্রে এবং মুসলিম রাষ্ট্রগুলোতে। তো স্বাভাবিকভাবে জামাত তো শুধুমাত্র এই যে যেমন আমি কথা বলি, আমার নির্বাচনের সময় আমি যখন ক্যান্ডিডেট ছিলাম বগুড়া থেকে, আমার অসংখ্য কর্মী আছে। কোন খেলাফতের কোন শুরা সদস্য কি অন্য ধর্মের ছিল? আপনি আমাকে শুধু একটু শুনেন, আপনি তো এটা সম্বন্ধে অনেক জানেন। আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই জামাত হিসেবে, সরি মানে আপনি খেলাফত সময়ের কথা বলছেন, না? আপনি বলেন যে খোলাফায়ে রাশিদিনের সময় কি কোন মানে ওই কোর যেটা ক্যাবিনেট, যেটা তাদের ক্যাবিনেটে এখানে এমপির মনোনয়ন দেওয়ার কথা হলো, সে তাদের মানে ক্যাবিনেটে আসবে, সেই রকম কোন কোর জায়গায় কি এরকম কোন বিধর্মের অন্য ধর্মের কেউ ছিল? আমি কয়েকটা রেফারেন্স আমি দেখেছি যেখানে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় গভর্নর কিংবা ডিপুটি গভর্নর কিংবা ছোটখাটো অনেক ছোট বড় দায়িত্ব তারা দেখেছি। এখন দেখেন, আপনি যদি ইনক্লুসিভ পলিটিক্স এর কথা চিন্তা করেন, এখানে আমি কি হিন্দু, আমি আমার জনগণ তো সকলে, জামাত এজ এ পার্টি হিসেবে ইসলামিক পার্টি, বাট রাষ্ট্র তো আমার সবার, আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমি যখন ইনক্লুসিভ পলিটিক্স এর কথা চিন্তা করব, অবশ্যই আমাকে সবাইকে চিন্তা করতে হবে। মোস্তফা আকমলের প্রশ্নের আরেকটা অংশ ছিল যে জামাত আসলে কোনটা বেশি সিরিয়াসলি নিচ্ছে, রাজনীতি নাকি ধর্ম, কোনটা আসলে বেশি সিরিয়াসলি মনোযোগী জামাত ইসলামী? আসলে জামাত তার ম্যান পাওয়াররা তার দলের অধীনে থেকে তার প্র্যাকটিস গুলো করে থাকে। ব্যক্তিগতভাবে ধর্মীয় প্র্যাকটিস করবে, দলের নীতি মারবে। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা ভিন্ন একটা বিষয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। সংসদ সদস্যরা সবার জন্য কাজ করছে। তার একটা নির্বাচনে আসন যে 5 লাখ ভোটার থাকে, এখানে হয়তো বা 12% 15% হিন্দু ভোটার আছে, সবাই আমার জনগণ, সবাইকে নিয়ে আমার কাজ করতে হবে। স্বাভাবিক রাষ্ট্র পরিচালনা যারা আসবে অবশ্যই ইনক্লুসিভ চিন্তা করে আমাকে এগোতে হবে। যদি জামাতের রাজনৈতিক কাজ হবে আর ধর্মটা ব্যক্তিগতই হবে, তাহলে দলের নামে কেন ইসলাম রাখলেন? এর মাধ্যমে রাজনীতি এবং ইসলাম দুইটাকেই প্রশ্নবিদ্ধ করছেন। আপনাদের যদি এরকমই বিষয় হয়, বিষয়টা যদি না শোনেন, কথাটা শোনেন, যদি আপনার বক্তব্য শোনেন, আপনার বক্তব্যে আপনি যেটা বললেন, যদি এটা হয় যে ব্যক্তিগতভাবে ধর্মচর্চা করবে আর রাষ্ট্র পরিচালনায় ইনক্লুসিভ প্রক্রিয়া আপনারা যাবেন, তাহলে জামাত ইসলাম নামের সঙ্গে ইসলাম কেন রাখতে হলো? সমস্যাটা কি? সমস্যা দূরে বিশ্বব্যাপী কিনা খ্রিস্টান পার্টি নেই অনেক দেশে, ইসলামিক পার্টি নেই, তারা ওইটা প্র্যাকটিস করে। আমি নামে খ্রিস্টান রাখবে, তারা খ্রিস্টানিজম প্র্যাকটিস করবে। ডক্টর শান্ত, আমি 155টি ইসলামিক ছাত্র সংগঠনের মহাসচিব। আমি তো দেখছি এখানে 72টা দেশের ছাত্র সংগঠনের প্রতিনিধি আমি একসাথে কাজ করি। তো দুনিয়ার সব জায়গাতে আছে, নন মুসলিম কান্ট্রিগুলোতে আছে। সমস্যাটা কোথায়? না মুসলিমের 42% জনগণ আমাকে অ্যাকসেপ্ট করেছে।
ভোট দিয়েছে, ইনফ্লুয়েন্সের সংখ্যাটা বাড়তে পারে। এবং এটা নিয়ে আলোচনা পর্যালোচনা আছে যে কিভাবে আমাদের 2/3 মেজরিটি কিভাবে আসছে, বাংলাদেশের জনগণ আর কত পার্সেন্ট ভোট দিয়েছিল, অনেক পর্যালোচনা আছে। সেগুলো নিয়ে আজকে ছোট ডিসকাশনে, যেহেতু অনলাইনে আমি সবগুলো ক্যাচ করতে পারছি না আপনার কথাগুলো, আরো সামনে হলে আরো ভালো হবে, কিংবা অন্য কোনো শোতে হলে সেটা আরো ভালো কথা বলা যাবে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয়। আচ্ছা, মানে যেই অংশটা যদি একটু পরিষ্কার করতেন, মানে হয়তো অডিওর কারণে পরিষ্কার হয়নি, সেটা হচ্ছে যে ধর্ম এটা যদি আমরা ব্যক্তিগতভাবে পালন করি এবং রাষ্ট্রীয়ভাবে আমরা শুধু রাজনীতিতে ফোকাস করি, তাহলে জামাত ইসলামের সাথে ইসলাম শব্দটা কেন থাকছে? এটা মানুষ কনফিউজ হচ্ছে, এটাই বোধহয় ডক্টর সায়ন্ত বলার চেষ্টা করছিলেন। জি, দেখেন, জামাত ইসলামী তার ইসলামী আইডিওলজিকে সামনে নিয়ে তার ম্যান পাওয়ার পরিচালনার চেষ্টা করে, এবং এটাকে একটা আদর্শিক ভিত্তিতে রেখেই তার রাষ্ট্র ক্ষমতা চালা যেতে চায়। হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতা হয়তো দলের আদর্শ আলাদা হবে না, রাষ্ট্র ক্ষমতা একটা ইনফ্লুয়েন্সের জায়গা। আপনি যদি অতীতে ইসলামী ইতিহাসগুলো দেখেন, শতাব্দীর পর শতাব্দী কিন্তু মুসলমানরা ইসলামী আইডিওলজিকে সামনে রেখে কিন্তু তারা তারা তার রাষ্ট্র ক্ষমতায় গেছে। আপনি দেখবেন ওসমানী খিলাফতের কি খলিফা কিংবা তাদের যারা ইসলামী আইডিওলজিকে বাস্তবায়ন করার চেষ্টা করে, তাদের ভিতরে কি ব্যক্তিগত সমস্যা হয় নাই? অনেক আপনার খলিফাদের সন্তানদের কি তাদেরকে ফাঁসিতে দেওয়া, মানে ঝুলানো হয় নাই, শাস্তি দেওয়া হয় নাই অনৈতিক কাজের জন্য? অবশ্যই হয়েছে। তো এ কারণে কি ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে? নো, একজন ব্যক্তি কখনো ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে না। ইয়েস, আপনি যেটি বলেছেন যে একজন আলেম যদি অনৈতিক কাজ করে, এটা যেভাবে স্পর্শকাতর হয়, এটা সাধারণ মানুষ অনৈতিক কাজ এটা হয় না, এটা স্বাভাবিক। কিন্তু মুশকিলটা কথা হচ্ছে জানেন ডক্টর ফয়সাল পারভেজ, আপনি খুব চমৎকার করে বলছেন এবং আপনার কথা কালো দাগ পড়ে যেমন হয় সাদার ভিতরে, এটা যেভাবে চোখে পড়ে অন্যের পড়ে না, এটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু ডক্টর ফয়সাল পারভেজ সামনে নিয়ে সবাইকে নিয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে চায়। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন সেভাবে ঘটলে জামাত ইসলাম একটা অসাধারণ সংগঠন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মুশকিল হচ্ছে আলেমরা, কওমি আলেমরা, তারাও তো তাদের মতো করে সংগঠনটা পরিচালনা করছে। কিন্তু এত আলেমরা কেন তাহলে জামাতকে সতর্ক করবে যে তাদের থেকে দূরে থাকতে হবে আমাদের? দেখেন, আমি জামাত ইসলাম করি, আমি জামাতের প্রার্থী ছিলাম, আমি কখনো মাদ্রাসার বারান্দায় যাওয়ার সৌভাগ্য হয় নাই। কিন্তু আমি কি জামাত যে কল্যাণ রাষ্ট্রের আহ্বান জানাইছে, আজকে আওয়ামী লীগ যে সেকুলার রাজনীতি করতো কিংবা বিএনপি জাতীয়তাবাদী রাজনীতি করতো, সবার তো একটা আদর্শ আছে। আমার যদি আদর্শ ভালো লাগে, আমি কেন যাবো না? এখন দেখেন, কওমি আপনি যাদের কথা বলছেন, আমি তাদের নাম বারবার মুখে আনতে চাই না, দেখেন তারা কি অর্গানাইজ? আর দে অর্গানাইজ? আপনি বলতে পারবেন না? তারা তো দাবি করে তারা অর্গানাইজ। নামে ছোটখাটো নামে 8টা 10টা 15টা 20টা দল আছে, তারা অর্গানাইজ না, অর্গানাইজড হওয়া না হওয়ার সঙ্গে আদর্শিক ভিত্তিটা কি নির্ভর করে? পৃথিবীর অনেক সন্ত্রাসী সংগঠন অর্গানাইজ, তাই বলে ওই সন্ত্রাসী সংগঠন কি গ্রহণযোগ্যতা পায়? অর্গানাইজড হওয়া না হওয়া নিয়ে তো গ্রহণযোগ্যতার প্রশ্ন আসে না। ওয়েল অর্গানাইজড অনেক সংগঠন আছে পৃথিবীতে যাদের আদর্শিকভাবে অথবা টেরোরিজমের কারণে তাদেরকে মানুষ গ্রহণ করে না। আবার অনেক খুব কম অর্গানাইজড আছে যারা আসলে হিউম্যানিটি নিয়ে কাজ করে। সুতরাং হেফাজত অর্গানাইজড বলে আপনি তাদেরকে ফেলে দিবেন আর জামাত অর্গানাইজড বলে তারা বেটার হয়ে যাবে, এটা তো কোনো ব্যাখ্যা হতে পারে না। আচ্ছা, এই আলাপটা অর্গানাইজ বলে আমি কাকে ফেলে দিয়েছি? না, আপনি কেন বারবার অর্গানাইজ, তারা অর্গানাইজ কিনা এই কথাটা কেন আনছেন? এর কোনো রিলেভেন্সি তো নাই এখানে। তারা অর্গানাইজ কি? ইসলাম নিয়ে, ইসলামের মাদ্রাসা হোক বা যে কোনো পন্থীর কথা বলতে পারে, তার কথাটা সহি কিনা বা আপনাকে নিয়ে প্রশ্ন করেছে তার উত্তরটা দিবেন আপনি। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? তারা কি জামাতের সাথে নাই? এবং এই হেফাজত ইসলাম সবচেয়ে বড় দলগুলো তারা আসছে না জামাতের কাছ থেকে, তারা 2-3 জন এমপি হয়েছে না, তারা জামাত থেকে তারা তো আসছে। যেমন এনসিপি জামাতের সাথে এসছে, তারা বলে যে জামাতের মতাদর্শ তারা ধারণ করে না, কিন্তু একটা নির্বাচনের কৌশলগত কারণে তারা আসছে। ধারণ তো না করতে পারে, কিন্তু আপনি দেখেন কওমিদের যে এতগুলো দল আসছে, জামাত থেকে আসছে না, জামাত এসে কাজ করছে, 50টা আসন নিয়েছে না, তারা 3-4 জন এমপি তো হয়েছে, তো স্বাভাবিক। তো তাদের চেয়ে বড় অংশ তো আমাদের সাথেই আছে। বুঝতে পারছি এই আলাপটা আসলে আরো লম্বা সময়ের অর্গানাইজড মানে আদর্শিক, এটা কোনো কথা হতে পারে না। ঠিক আছে, আপনি অনাদর্শিক সংগঠন অর্গানাইজড অনেক হতে পারে। অনেক ধন্যবাদ মোস্তাফা ফয়সাল পারভেজ, একটা লম্বা সময় দিলেন। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে এই আলাপটা আরো দীর্ঘ আমরা করতে পারবো। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য।